কোরবানির হাটে বড় গরুর বিক্রি এখনো কম। চোরাচালানের পশু না এলে ভালো দামে বিক্রির আশা খামারিদের। শুরু হলো হজের আনুষ্ঠানিকতা। কাবা তাওয়াফের পর তাঁবুর শহর মিনায় যাত্রা করবেন মুসল্লিরা। চট্টগ্রাম বন্দরে পোশাক ছাড়া সব কন্টেইনার বেসরকারি ডিপো থেকে ডেলিভারির সিদ্ধান্ত। পরীক্ষামূলক শুরু ঈদের পরে। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তে বহু শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ। ছোট হচ্ছে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিদের গণ্ডি। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছে এমজুল হাফিজ। শুরুতেই কোরবানির হাট প্রসঙ্গ। কোরবানির ঈদ ঘিরে চুয়াডাঙ্গার বিভিন্ন খামারে পশু পালন করা হয়েছে। অনেক যত্নে খামারিদের লালন পালন করা এসব পশু তোলা হবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাটে। তবে ছোট আকারের গরুর চাহিদা থাকলেও বড় গরু নিয়ে তেমন আগ্রহ নেই ক্রেতাদের। আর তাই বড় গরু বিক্রি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন খামারিরা। অনেক চক্রবর্তীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কোরবানির ঈদ ঘিরে বড় আকারের গরু প্রস্তুত করেছেন চুয়াডাঙ্গার খামারিরা। তবে বিদেশি জাতের এসব গরু নিয়ে তেমন আগ্রহ নেই ক্রেতাদের। বাজারে যেসব বড় সাইজের গরু দেখা মেলে তার বেশিরভাগই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া অঞ্চলের। ঈদের মাস দেড়েক আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন ব্যাপারীরা। ছোট মাঝারি গরুর পাশাপাশি বড় গরুর প্রতিও থাকে বাড়তি আকর্ষণ। তবে এবারের চিত্রটা ভিন্ন। বড় গরুর ডিমান্ড কম, কিন্তু তুলনামূলক খরচ বেশি, সেই তুলনায় আমরা বাজার জাতীয় বিক্রি করতে পারছি না। আর একটা বড় গরু আছে, ভালো শিল্পপতি ছাড়া তো কুরবানি দিতে পারে না। টাকা নিয়ে বেচা কেনা করতে পারবো কিনা এটা তো আমাকে আছে, আমরা বিশ্বাস আছে পাইতেছি না। কিন্তু বড় বড় গরু নিলে আমাকে লোকসান হয়ে ঘুরে আসা লাগবে। এক মাস আগে থেকেই গরু বেচা কিনা শেষ হয়ে যেত, কিন্তু এইবার তো আর সেই রকম পাইকারিরাও আসছে না, এখনো ঢাকায়ও তুলতে পারেনি, আর একটা গরু বিক্রি হয় না। জেলার 4 উপজেলার খামারে খামারিদের মুখে নেই হাসি, উল্টো চোখে মুখে হতাশা আর শঙ্কা। তারা বলছেন গরু বিক্রি না হলে বড় লোকসানে পড়তে হবে তাদের। কমার্শিয়াল খামারি যারা আছে গ্রামগঞ্জে 8-10 টাকা গরু পালে, তারা কেউই বড় গরু বেচতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি এই অবস্থায় থাকে তাহলে আগামী বছরের ভিতরে 50% খামার বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে জেলায় কোরবানির জন্য প্রায় 2 লাখ পশু প্রস্তুত করা হয়েছে। চাহিদার অতিরিক্ত 74,500 পশু সরবরাহ করা হবে অন্যান্য জেলায়, যা ঘিরে বেচাকেনা হবে হাজার কোটি টাকা। আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি যে এলাকার গরু ভালো গরু উৎপাদন হয়। আর মূলত খামারিদের যেহেতু আমাদের ছোট গরুর চাহিদাটা বেশি, ছোট গরুর দিকে ঝুঁকতে হবে বেশি, খুব বেশি বড় গরুর দিকে ঝোঁকা যাবে না। এই পরামর্শটা আমরা খামারিদের দিচ্ছি। চুয়াডাঙ্গার 8টি হাটে কোরবানির পশু বেচাকেনা চলছে। পশু বিক্রি হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। কোরবানির ঈদ আসলে চাহিদা বাড়ে দেশি জাতের গরুর। তাই বছর ধরে গরুর লালন পালন করে এখন ভালো দামের আশা করছেন খামারিরা। তবে শেষ মুহূর্তে সীমান্ত দিয়ে গরু চোরাচালান না হলে ভালো দামের আশা তাদের। আলামিন তালুকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে ঝালকাঠিতে প্রস্তুত 30,000 পশু। জেলার 4টি উপজেলার বিভিন্ন খামার ও গৃহস্থালী পর্যায়ে প্রস্তুত করা হয়েছে দেশি, অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন জাতের গরু। জেলার ছোট বড় 6,000 খামারি কোরবানির ঈদ ঘিরে স্বপ্ন বুনেছেন। প্রান্তিক খামারিদের পাশাপাশি বাণিজ্যিকভাবে গড়ে ওঠা খামারেও পশু মোটাতাজা করা হয়েছে। তবে কোরবানির আগ মুহূর্তে সীমান্ত দিয়ে ভারতীয় গরুর চোরাচালান ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। শেষ মুহূর্তে পরিচালনা করতেছি, চলতেছে। ইনশাল্লাহ আশাবাদী এবছর আমি লাভবান ইনশাল্লাহ হব। গেল বছর আমাদের এই ফার্ম থেকে 13টি গরু কোরবানিতে বিক্রি করেছিলাম। তো আসলে গেল বছরে ওরকম দাম ভালো ছিল না। সব খাবারই বেশি বেশি দাম,
আবার কোরবানির সময় বেচতে গেলে আমরা একটা সমস্যার মুখে পড়ি যে ইন্ডিয়ান চোরাই পথে যে গরুগুলো আসে অবৈধ আর কি, ওই গরুগুলোর জন্য আমরা লাভবান কম হই। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে চলতি বছর হাটে দেশি জাতের গরুর চাহিদা সব থেকে বেশি। কোরবানির জন্য আমাদের প্রায় 1-2 মাস আগে থেকেই আমরা ক্লোজ মনিটরিং, ফার্মগুলোকে মনিটরিং করা, তাদেরকে টিকা প্রদান, খাদ্যের মেনু, এগুলো আমাদের কাজকর্ম অব্যাহত আছে। আর এই ডিস্ট্রিক্টে গতবার যে কোরবানি হয়েছে প্রায় 29,000, এবারও আশা করতেছি ওই যে 25 থেকে 29,000-এর মতো কোরবানি হবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর জেলায় 29,000 গবাদি পশুর চাহিদা রয়েছে, যার বিপরীতে প্রস্তুত রয়েছে 30,000 পশু। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ে দা, বটি, ছুরি, চাপাতির মতো পণ্যের চাহিদা, তাই ব্যস্ততা বেড়েছে নড়াইলের কামারশালাগুলোতে। ঈদ ঘিরে অন্তত 2 কোটি টাকার লোহার তৈরি পণ্যের বেচাকেনার আশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ ইমরান হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। একসময় চিত্রা নদীর পাড়ে গড়ে উঠেছিল নড়াইলের সিংগাসোলপুর বাজার। লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে জীবিকা চালান এ জনপদের বেশ কিছু পরিবার। তাদের তৈরি জিনিসের খ্যাতি রয়েছে দেশের বেশ কয়েকটি জেলায়। এমন একজন কারিগর সোলপুর গ্রামের অলোক কর্মকার। ঈদকে ঘিরে বেড়েছে তার ব্যস্ততা। চাহিদা বাড়ায় তৈরি করছেন ছুরি, চাপাতি, বটির মতো গৃহস্থালী জিনিস। এখান থেকে তৈরি হয়ে বিভিন্ন জেলায় চলে যায়। আমার এখানে আমি সহ আরও 3 জন লোক আছে, আমরা এইভাবেই সংসার যাপন করি। শুধু অলোক কর্মকার নয়, জেলার 5 শতাধিক কামারশালায় লোহা পেটানোর শব্দ আর হাপরের টানে 2,000 শ্রমিক ও কারিগরের কর্মযজ্ঞ চলছে দিনরাত। ঈদকে সামনে রেখে স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে কাজের চাপ, তাই ক্লান্তিহীন কাজ করছেন কামাররা। আকার ভেদে বড় ছুরি 400 থেকে 500 টাকা পিস, ছোট ছুরি 60 থেকে 80 টাকা পিস ও বটি 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি করছেন। দাও, বটি, আশোক, কাঁচি, ছুরি, চাপাটি এগুলো বানাই থাকি। আর হচ্ছে সিজন অনুযায়ী মালগুলো বেশি বানানো হয়। সারা বাংলাদেশে মালটা চলে, মানে দাম ভালো, মানও ভালো। যে জিনিস কেজি হিসেবে বিক্রি করি 400 থেকে 500-600 টাকা পর্যন্ত কেজি বিক্রি করি, আর যেটা পিস বিক্রি করি সেটা 30 থেকে 40, 50, 100, 150, 200 টাকা পর্যন্ত পিসির মাল আছে। বিসিক জানালো, স্থানীয় কামারদের তৈরি পণ্যের মান বেশ ভালো। কামারদের উৎপাদিত পণ্যের প্রসারে বিসিক কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। কোরবানির সময় তাদের ব্যস্ততা আরও বেড়ে যায় এবং তারা যে পণ্যগুলো তৈরি করে থাকে তাদের এই পণ্যটা নড়াইল জেলা ছাড়িয়ে যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুর সহ সারা বাংলাদেশে যায়। তাদের পেশাটা যাতে আর টিকে থাকে সেজন্য বিসিকের সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে। গত বছর নড়াইলে অন্তত 17 কোটি টাকার কামার পণ্য বিক্রি হয়েছে। এখন নড়াইল। শুরু হলো পবিত্র হজ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক মিলন মেলা। এবছর কত মানুষ হজ পালন করছেন জানা না গেলেও সংখ্যাটি 20 লাখ ছাড়িয়ে যেতে পারে তেমন প্রস্তুতি কর্তৃপক্ষের। এরই মধ্যে গরমে অর্ধশত অসুস্থ হয়েছেন মুসল্লি। তীব্র গরমে নিরাপত্তা নিশ্চিত এবং অতিরিক্ত ভিড় এড়াতে কঠোর সৌদি সরকার। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি পবিত্র হজ শুরু হচ্ছে বুধবার। আল্লাহর ঘর খ্যাত কাবা শরীফ 7 বার তাওয়াফের মধ্য দিয়ে শুরু হজের মূল আনুষ্ঠানিকতা। কাবা তাওয়াফ শেষে পবিত্র ভূমি মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মরুর উপত্যকা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মুসল্লিরা। দিনভর চলবে এই প্রক্রিয়া। ইবাদত বন্দেগীতে তাদের রাত কাটবে তাঁবুতে। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক মিলন মেলায় এবছর কত মানুষ অংশ নিচ্ছে তা এখনো স্পষ্ট নয়। তবে হজ শুরুর 3 দিন আগ পর্যন্ত মক্কায় বিধি মেনে প্রবেশ করেছেন দেশ বিদেশের 14 লাখের বেশি মুসল্লি। সংখ্যাটি 20 লাখ ছাড়িয়ে যেতে পারে তেমন প্রস্তুতি হজ কর্তৃপক্ষের। ইসলামিক বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের 8ম দিন থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। চান্দ্র বা সৌরবর্ষ নয় বলে গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে হজের সময় প্রতি বছর একটু করে এগিয়ে আসে। ধীরে ধীরে শীতের দিকে এগিয়ে যেতে থাকলেও এ বছর হজের সময় পড়েছে গ্রীষ্মের শুরুতে, গেল বছরের মতোই প্রখর রোদ ও গরমের মধ্যে।
সৌদি সরকারের আনুষ্ঠানিক তথ্য, গেল বছর দেশটিতে হজ পালনের সময় প্রাণ গেছে প্রায় ১৩০০ মানুষের। সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন বাধ্যতামূলক। দিনে দিনে হজের সুযোগ যেমন সহজলভ্য হয়েছে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য, তেমনি অতিরিক্ত ভিড় থেকে শুরু করে জলবায়ু সহ নানা চ্যালেঞ্জও বেড়েছে হাজি ও হজ কর্তৃপক্ষের জন্য। গেল বছরের অভিজ্ঞতা সম্বল করে তাই এবছর তীব্র গরমে নিরাপত্তা নিশ্চিত এবং অতিরিক্ত ভিড় ঠেকাতে অননুমোদিত হজের বিষয়ে এবছর কঠোর সৌদি সরকার। স্বস্তিতে হজ পালন আর অতিরিক্ত ভিড় ঠেকাতে ১৯৮৭ সাল থেকে মক্কায় হজ প্রত্যাশীদের জন্য কোটা ব্যবস্থা চালু করে সৌদি সরকার। প্রত্যেক দেশ থেকে মোট জনসংখ্যার ০.১% মানুষ প্রতি বছর হজ পালনের সুযোগ পান। ২০১৯ সালের সরকারি তথ্য অনুযায়ী হজ ও উমরা থেকে বছরে $১,২০০ কোটি রাজস্ব আয় করে সৌদি আরব। খনিজ তেলের মজুদ আবিষ্কার ও রপ্তানি শুরুর আগ পর্যন্ত হজই ছিল সৌদি আরবের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ২০৩০ সালের মধ্যে বছরে ৩ কোটি হজ ও উমরা পালনকারীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সৌদি সরকার। নুজহাত কামাল, এখন বিশ্ব। ঈদুল আজহা উদযাপন করতে দেশে ফেরার হিড়িক পড়েছে কাতার প্রবাসী বাংলাদেশিদের। ট্রাভেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন এই বিমান টিকিটের জন্য ভিড় করছেন তারা। তবে ঈদ উপলক্ষে বিমানের টিকিটের বাড়তি দাম নিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। সহকর্মী আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে থাকছে প্রতিবেদন। কাতারে কর্মসূত্রে বসবাস করেন ৪ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছেন তারা। সাধারণত ঈদের এই সময়টাতে শহুরে মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদ করতে যান গ্রামে। ঠিক তেমনি প্রবাসীরাও ঈদের সময়টুকু স্বজনদের সঙ্গে কাটাতে ছুটে যান দেশের মাটিতে। দেশে থাকা পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি ও ঈদ উদযাপন করতে প্রতিদিনই বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোতে বিমান টিকিটের জন্য ভিড় করছেন প্রবাসীরা। যদিও ঈদ উপলক্ষে টিকিটের বাড়তি দাম নিয়ে হতাশ তারা। আসলে টিকিটের যে মূল্য আমাদের দেশে যাওয়াটা আমাদের জন্য দূর হয়ে যাচ্ছে। আর আমি আজকে যে টিকিটটা নিলাম, আমাদের টিকিটটা বাংলাদেশি টাকা ১ লক্ষ টাকার উপর পড়েছে। প্রবাসী হিসেবে সরকারের কাছে একটা আবেদন জানাই যে ঈদের পূর্বে মুহূর্তে বিমানের টিকিট মূল্য যাতে সিন্ডিকেট মুক্ত হয় এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হয়। ডিস্টেন্স এতটা বেশি না বাংলাদেশ আর কাতার অনুযায়ী, কিন্তু ওই তুলনায় আমরা টিকিট প্রাইসটা অনেক বেশি পাচ্ছি। সো আমি এটাই বলবো সরকারকে, যাতে ওই টিকিটিং থেকে একটু নজরদার করে। ঈদ উপলক্ষে বিমানের টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও বাড়তি দামের কারণে প্রবাসীরা টিকিট কিনতে পারছেন না বলে জানান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসায়ীরা। কুরবানি ঈদের উপলক্ষে বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোতে মানুষদের উৎসব ভিড়, অনেক মানুষ আসতেছে এবং কি দেখতেছে টিকিটের পেয়ার, কিন্তু টিকিটের দাম অনেক বেশি হওয়ার কারণে সবাই কাঙ্ক্ষিতভাবে টিকিট নিতে পারতেছে না। আমরা বাংলাদেশি প্রবাসীদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি এবং দিয়ে যাচ্ছি। ঈদের আনন্দময় সময়টুকু আত্মীয় স্বজনের সঙ্গে ভাগাভাগি করতে প্রবাসীদের মধ্যে দেখা যায় দেশে ফেরার হিড়িক। তবে ঠিক এই সময়টিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এরপরও দেশের টানে সবকিছু উপেক্ষা করে ছুটে যাচ্ছেন প্রবাসীরা। এখন কাতার। এদিকে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। এতে ঢাকা ময়মনসিংহ উত্তরবঙ্গমুখী মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। ঈদযাত্রার খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ ও সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। শুরুতেই জানবো ময়মনসিংহের পরিস্থিতি। হারুন, জানাবেন বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের কোনো শঙ্কা রয়েছে কিনা? উজ্জ্বল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। অর্থাৎ যে যেভাবে পারছেন বাস, ট্রাক, পিকআপ
সিএনজি অটোরিকশা মোটরসাইকেল যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু বাড়ির দিকে ছুটছেন, অর্থাৎ ঢাকা ছাড়ছেন। আমরা সকালে যখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসেছি তখন যানবাহনের চাপ কিন্তু অনেক কম ছিল, বাস, গণপরিবহন বা ব্যক্তিগত যানবাহন সবই কম ছিল। কিন্তু এখন কিন্তু ঢাকা থেকে কিছুক্ষণ পরপরই কিন্তু বাস আসছে এবং গণপরিবহন আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিকআপে চড়ে, ট্রাকে চড়েও কিন্তু মানুষ আসছেন এবং মোটরসাইকেলে আসছেন, ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু আসছেন। এবং এখন পর্যন্ত যানজট পরিস্থিতি তেমন হয়নি, অর্থাৎ যে জায়গাটিতে আমরা আছি এখন এটি হচ্ছে ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাস মোড়। এই জায়গাটিতে কিন্তু কিছুটা যানজট হচ্ছে এবং এই যানজটের কারণ হিসেবে যেটি যাত্রী এবং যানবাহন চালকরা বলছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিক্সা, অটোরিকশা এবং সিএনজি অটোরিকশা কিন্তু যত্রতত্র দাঁড়িয়ে যানবাহন দাঁড়িয়ে কিন্তু যাত্রী উঠাচ্ছে, এবং এই যাত্রী ওঠানোর কারণেই কিন্তু এখানে একটি দুর্ভোগের তৈরি হয়েছে। এবং যারা বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত যানবাহন এখানে আসছে, বিশেষ করে ঢাকা থেকে, যারা এই বাইপাস মোড়ে এসে কিছুটা কিন্তু এখন বিড়ম্বনায় পড়ছেন। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যান চলাচল নির্বিঘ্ন করার জন্য কিন্তু তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ময়মনসিংহ অংশে 8 থেকে 10টি জায়গাকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন যান চলাচল বা যানজটের জন্য, এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হচ্ছে যেন কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়। এবং যে সমস্ত যানবাহন ঢাকা থেকে ময়মনসিংহ এসে শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জের দিকে যাবে পাটগুদাম ব্রিজ মোড় হয়ে, সেখানে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয় প্রতিনিয়তই, এবং শম্ভুগঞ্জ মোড়েও কিন্তু যানজট সৃষ্টি হয়। সেই দুটি জায়গাতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে যেন যান চলাচল বিঘ্ন না হয়। তবে আমরা যানবাহন চালক এবং যাত্রীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক, কোনো ধরনের যানজট বা অপ্রীতিকর কোনো পরিস্থিতির তৈরি হয়নি। তো বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রীর চাপ কিন্তু বাড়তে পারে এবং সেক্ষেত্রে যানজটের একটা আশঙ্কা থেকে যায়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এবার যাব সহকর্মী রিফাত রহমানের কাছে। তিনি রয়েছেন সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায়। রিফাত, জানাবেন ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, আর যানবাহনের চাপ সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? উজ্জ্বল, ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ কিন্তু বাড়ছে, বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো, সেই যানবাহন কিন্তু প্রায় দ্বিগুণেরও বেশি যানবাহন গতকাল থেকে আমরা দেখেছি এই মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। পাশাপাশি যেহেতু এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে পশু ঢাকায় যায়, যে কারণে ঢাকাগামী যে লেন রয়েছে সেই লেনেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক রয়েছে, পাশাপাশি যাত্রীবাহী বাসও কিন্তু প্রচুর রয়েছে। এই মহাসড়কে দুই লেনই কিন্তু যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে গত রাতে যমুনা সেতুর উপরে একটি দুর্ঘটনার কারণে রাতে যারা বাড়ির দিকে রওনা হয়েছিলেন তাদের কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ সময় সেতুর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশে যানজটে আটকা থাকতে হয়েছে এবং সেই চাপটি কিন্তু আজ ভোর পর্যন্ত ছিল। ভোরে যানজট ছাড়ার পরে কিন্তু এই যে যানবাহনগুলো এখন কিন্তু এই যে উত্তরবঙ্গের যে লেন রয়েছে, বিশেষ করে পশ্চিম পাড় সিরাজগঞ্জ দিয়ে পারাপার হচ্ছে। আপনি জানেন যে এই মহাসড়ক ব্যবহার করে রংপুর, রাজশাহী, বগুড়া সহ উত্তরবঙ্গের রংপুর এবং রাজশাহী বিভাগের 16 জেলা এবং সহ 22 জেলার যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করে। অর্থাৎ 22 জেলার মানুষ এই সড়ক ব্যবহার করেই তারা ঈদ করার জন্য বাড়ি ফিরছে, যে কারণে এই মহাসড়কে স্বাভাবিক থেকে ঈদের সময় চাপ কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পায়। তবে আজ যেহেতু সরকারি ছুটি হচ্ছে, পাশাপাশি পোশাক কারখানাও ছুটি হবে, যে কারণে দুপুরের পর থেকে যানবাহনের চাপ আরো এই মহাসড়কে কয়েক গুণ বৃদ্ধি পাবে। আপনাকে জানিয়ে রাখি যে স্বাভাবিক সময় 20 থেকে 25 হাজার যানবাহন চলাচল করলেও আমরা ঈদের সময় দেখি যে 50-60 হাজার যানবাহন কিন্তু প্রতিদিন এই মহাসড়ক দিয়ে পারাপার হয়, যে কারণে আসলে যানজটের সৃষ্টি হয়। তবে সড়ক বিভাগ যেটি বলছে যে এবার আসলে এই মহাসড়কে যে 4 লেনের কাজ ছিল সেই 4 লেনের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবং পূর্ণাঙ্গ সুফল কিন্তু 4 লেনের এই মহাসড়কে পাবে উত্তরবঙ্গের মানুষ। তবে প্রশাসনের পক্ষ থেকেও
কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। পোশাক শিল্প ছাড়া সব এফসিএল কন্টেইনার 2 মাসের জন্য পরীক্ষামূলকভাবে বেসরকারি কন্টেইনার ডিপো থেকে ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। ঈদের ছুটি শেষে কার্যকর হবে এই সিদ্ধান্ত। ডিপো সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা আইসিডিগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অতিরিক্ত চার্জ ছাড়াও যন্ত্রপাতি ও শ্রমিক স্বল্পতার অভিযোগ তুলে এতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি তাদের। হাজারা শিউলির প্রতিবেদন। দীর্ঘদিন ধরে সব আমদানি পণ্য বেসরকারি কন্টেনার ডিপো থেকে ডেলিভারি দেওয়ার দাবি ছিল ডিপোগুলোর। সম্প্রতি যুক্ত হওয়া 12টি সহ এখন মোট 50 ধরনের পণ্য বেসরকারি ডিপো থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে, যা মোট আমদানি পণ্যবাহী এফসিএল কন্টেনারের 20%। বাকি 80%-এর মধ্যে 57% এফসিএল কন্টেনার বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেওয়া হয়। 20% সরাসরি চলে যায় শিল্প মালিকের কারখানায়, 3 থেকে 4% যায় রেলপথে। চট্টগ্রাম বন্দরের দাবি, বিশ্বের কোথাও বন্দর চত্বরে কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এতে বন্দরে কন্টেনার জট তৈরি হয়, স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। তাই বন্দর কার্যক্রমের গতিশীলতা বাড়াতে পোশাক শিল্পের পণ্য ছাড়া বাকি সব এফসিএল কন্টেনার বেসরকারি কন্টেনার ডিপো থেকে ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঈদের ছুটি শেষে 2 মাসের জন্য পরীক্ষামূলক এই কার্যক্রম চালু থাকবে। এই সময়ে যেসব অসুবিধা ও সমস্যা হবে সেগুলো বিবেচনায় নিয়ে পরবর্তীতে পুরোদমে চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। বিজিএম এর যে কন্টেনারগুলো আছে এগুলো ব্যতীত অন্যান্য সকল এফসিএল কন্টেনার আমরা ঈদের ছুটির পর থেকে পরীক্ষামূলকভাবে 2 মাস আমরা অবডকগুলোতে পাঠানো শুরু করব। এই 2 মাস আমরা বেসিক্যালি দেখব আসলে কোন কোন জায়গাতে সুবিধা এবং অসুবিধাগুলো হচ্ছে। এটা অ্যাবসলিউটলি একটা পাইলট প্রজেক্ট এবং এইটার যে আমাদের ফলাফল আসবে তার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। যদিও এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ব্যবহারকারীরা বলছেন, রফতানি কন্টেনারেরই চাপ সামলাতে পারছে না আইসিডিগুলো। এর সঙ্গে আমদানি পণ্যের সব এফসিএল কন্টেনার বেসরকারি ডিপোতে পাঠালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা, ব্যয়ও বাড়বে কয়েক গুণ। ডিপোর যে এক্সপেন্স আর পোর্টের যে এক্সপেন্স, এখানে অনেক ডিফারেন্স আছে। এতে ব্যবসায়ীদের অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং শুধু এক্সপেন্সের ম্যাটার না, এখানে তাদের ইকুইপমেন্ট সমস্যা আছে, তাদের সার্ভিসের ম্যাটার আছে। এক্সপোর্টের কন্টেইনার অবডক হজম করতে পারছে না, ইম্পোর্টের কন্টেইনার কোথায় নিয়ে যাবে ওনারা? এক্সপোর্ট কন্টেইনার তো লাইন ধরে বসে আছে, আমাদেরকে গার্ড দিয়ে এখন ঈদের দিন ওইখানে আমাদেরকে গার্ড দিতে হবে মাল চুরি না হওয়ার জন্য। যদিও সক্ষমতা আছে দাবি করে ডিপো মালিকদের সংগঠন বিগডা বলছে, আমদানিকারকদের সুবিধায় সাময়িক সময়ের জন্য ডুয়েল ডেলিভারি ব্যবস্থা চালু করতে পারে বন্দর। এক্ষেত্রে যার যেখানে সুবিধা সেখান থেকে পণ্য ডেলিভারি নেবে। প্রয়োজনে সব ধরনের এফসিএল কন্টেইনার বেসরকারি অবডক থেকে ডেলিভারি দিয়ে ডুয়েল ডেলিভারি প্রথাটা রাখা যেতে পারে সাময়িকভাবে, যাতে কোনো আমদানিকারক চাইলে অবডক থেকেও তার আমদানি পণ্য ডেলিভারি নিতে সক্ষম হয় এবং চট্টগ্রাম বন্দর থেকেও চাইলে নিতে পারে। সকল ধরনের আমদানি পণ্য যদি বেসরকারি অবডকে দেওয়া হয় তাহলেও চট্টগ্রাম বন্দরের মধ্যে কন্টেইনার খুলে ডেলিভারি দেওয়ার ভলিউমটা অনেকাংশে কমে যাবে, যা চট্টগ্রাম বন্দরের গতিশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে। প্রতি মাসে গড়ে 25,000 আমদানি কন্টেইনার হ্যান্ডলিং করে আইসিডিগুলো। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। জাল কাবিননামায় স্বামী বানিয়ে মামলা দিয়ে অর্থ আদায় করাই যেন পেশা। সরকারি একজন কর্মকর্তার বিরুদ্ধে জাল কাবিননামা বানিয়ে যৌতুকের মামলা দিয়ে আদালতকে বিভ্রান্ত করায় স্বপ্রণোদিত হয়ে অভিযুক্ত সেই নারীর বিরুদ্ধে মামলা দিয়েছেন আদালত। ভুক্তভোগীরা বলছেন, এসব মিথ্যা মামলা দেওয়ার পেছনে বাদীকে সহযোগিতা করে বেশ কিছু অর্থলোভী আইনজীবী। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। সরকারি চাকরিজীবী ইসমাইল হোসেন 3 লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করেছেন এমন অভিযোগে 2024 সালে তার বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা করেন স্ত্রী সেলিনা বেগম। প্রায় 1 বছর পর মামলাটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বিচারের জন্য এলে
ঘটনার মোড় ঘুরে যায়। কথিত স্ত্রীর দাখিল করা কাবিননামা জাল দাবি করে চ্যালেঞ্জ করেন ইসমাইল। এ নিয়ে সন্দেহ হয় আদালতেরও। পরে হবিগঞ্জের সংশ্লিষ্ট কাজীকে তলব করলে ফাঁস হয় কাবিননামা বানানো হয়েছে সিল স্বাক্ষর নকল করে। ভুক্তভোগী ইসমাইল জানান, মান সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে অর্থ দিয়ে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলেন তিনি। ওই যে আমার মান সম্মান ছিল না, আমার হুমকি দিয়েছিল, তখন উনি বললো কি না আমার তো এটা আছে, আপনি এটাই দিতে হবে। এবার আমার এসে আমার অফিসের সামনে আমার ইয়ে করছে, অনেক হেলস্থা করছে। কাজীও জিডি করছে থানায় গিয়ে যে আমি এই নামে কোনো কাবিননামা দাখিল করি নাই। আমি তো বললাম এখানে আমরা কনফিউজ। অভিযুক্ত সেলিনার আইনজীবীও এই ঘটনায় বিব্রত। যখন বাদীকে না পাচ্ছি আমাকে আর লড়াই করবো কার নিয়ে? বাদীকে নিয়ে লড়াই করবো, কারণ এই বিষয়টা সবকিছু বাদী জানে। আমি বিব্রত, এখন কি করবো? এদিকে আসামিকে মিথ্যা স্বামী বানিয়ে আদালতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে যৌতুকের মামলা দেয়ায় অভিযুক্ত সেই নারীর বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত। মামলায় বলা হয় এটি হবে দৃষ্টান্ত। আইনজীবীরা বলছেন, এ ধরনের মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসানোর উদ্দেশ্য থাকে আর্থিকভাবে লাভবান হওয়া। তো এই মামলাগুলো হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে চাঁদাবাজি হয়, চাঁদাবাজি হওয়ার পরে মামলাগুলো পরে তুলে দেওয়া হয়। কোর্টের এই ব্যবস্থাটা নেওয়ার কারণে কোর্টকে সাধুবাদ জানায় এবং এটা একটা দৃষ্টান্ত সৃষ্টি করে যে কোর্ট এই মামলাগুলোতে যদি নিজে বাদী হয়ে মামলা করে সেক্ষেত্রে এবং সেটা প্রচারিত হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে এইসব মামলা থেকে অনেক ভুক্তভোগী বেঁচে যাবে। প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসার পরে পলাতক থাকেন অভিযুক্ত সেলিনা বেগম। মামলায় যুক্ত করা তার ব্যক্তিগত ফোন নাম্বারও বন্ধ পাওয়া যায়। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বৈরী আবহাওয়ায় বরগুনার বাজারে কমেছে মাছের সরবরাহ, তবে বাজারে ক্রেতা ও চাহিদা কম থাকায় প্রভাব পড়েছে দামে। কমেছে বেশিরভাগ মাছের দাম। বিস্তারিত জানাতে বরগুনার পৌর মাছ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন কোন মাছ কত দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, ঘড়িতে এখন 8:30 বাজে। বিগত দিনগুলোতে এই সময় ক্রেতা বিক্রেতার ব্যাপক সমাগম ঘটতো, তবে আজকে দেখেছি যে অনেকটাই ফাঁকা রয়েছে বরগুনার পৌর মাছ বাজারটি। এর কারণ হচ্ছে যে সরবরাহ কম, মাছের সরবরাহ যেমন কম রয়েছে, তেমনি ক্রেতা বিক্রেতার উপস্থিতিও কম রয়েছে। এবং সরবরাহ কমের যে বিষয়টি সেটি হচ্ছে যে একদিকে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে গভীর সমুদ্রে মাছ শিকারে, অন্যদিকে কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া, বিশেষ করে আজকে ভোর রাত থেকে সকাল 7:30 পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং সেই সাথে বজ্রপাতও হয়েছে। এ কারণে কিন্তু জেলেরা বা ব্যবসায়ীরা এখানে মাছ নিয়ে আসতে পারেনি, জেলেরা কিন্তু মাছ শিকার করতেও পারেনি বলে আমাদের জানিয়েছে। তো এই কারণে সরবরাহ কম, আর যে দামের বিষয়টিও কম রয়েছে। সেটির কারণ হচ্ছে যে আমরা জানি যে সরবরাহের বিপরীতে যদি চাহিদা কম থাকে তাহলে কিন্তু দাম কিছুটা কমে যায়, এবং সেটি হয়েছে। আমরা দেখেছি এই বাজারে আজকে ইলিশ মাছের সরবরাহ খুবই কম, এবং মৎস্য অবতরণ কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো যেখানে নদ নদীর ইলিশ পাওয়া যায় সেখানেও কিন্তু ইলিশে তেমন একটা উপস্থিতি নেই, এবং যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2400 টাকা কেজি দরে। অন্যান্য মাছের ক্ষেত্রেও এখানে যে চিংড়ি মাছ রয়েছে নদীর সেগুলো বিক্রি করা হচ্ছে 600 থেকে 700 টাকা, তপসে মাছ 600 থেকে 800 টাকা, পোয়া মাছ 300 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, এবং পাঙাশ মাছ যেটি নদীর পাঙাশ সেগুলো বিক্রি করা হচ্ছে 800 টাকা কেজি দরে। এবং এই সময় বোয়াল মাছের আধিক্যতা বেশি থাকে, বিশেষ করে এখানকার বিলে কিংবা নদীতে বোয়াল মাছ শিকার করে জেলেরা। বোয়াল মাছ পাওয়া যাচ্ছে 400 থেকে 550 টাকা কেজি দরে, শিং মাছ পাওয়া যাচ্ছে 400 টাকা কেজি দরে। তবে কার্প জাতীয় মাছের দাম কিছুটা বাড়তি রয়েছে, এখানে রুই, কাতলা এগুলো বিক্রি করা হচ্ছে 380 থেকে 450 টাকা কেজি দরে। তবে শিং মাছের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে শিং মাছ 400 টাকা দরে, এবং কই মাছও কিন্তু 350 থেকে 400 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে চাষের মাছের ক্ষেত্রে, বিশেষ করে যে চাষের পাঙাশ রয়েছে কিংবা মাছের দাম কিন্তু অপরিমিত বিক্রি করা হচ্ছে 160-180 টাকা কেজি। এবং ব্যবসায়ীরা বলছেন নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 11 দিনের পর থেকে মাছের সরবরাহ বাড়বে, এবং তখন কিছুটা দাম আরো কিছুটা কমবে বলে তারা আশা করছেন। এই ছিল বরগুনা মাছ বাজার থেকে সরবরাহ দাম দর নিয়ে সবকিছু উজ্জ্বল। বরগুনা থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। নেত্রকোনার হাওরে যেন ভাগ্য ফিরেছে কৃষকের। পরপর 3 বছর আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ছিটেফোঁটাও না থাকায় জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাওর ও সমতল জুড়ে কৃষকের ঘরে উঠেছে সোনালী ফসল। তবে ব্যবসায়ীরা বলছেন বাজারে মোটা ধানের চাহিদা থাকায় মন্দা যাচ্ছে চিকন ধানের বাজার।
রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। আগাম বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা কাটিয়ে আশীর্বাদ হয়ে এসেছে এবারের ফসল। হাওর থেকে সমতল সব জায়গায় কৃষকের পরিশ্রমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি সহ হাওরে আগেভাগেই ফসল ঘরে তুলেছেন কৃষকরা। বৃধান ৮৮, ২৯ এবং হাইব্রিড জাতের ধান চাষে রোগবালাই কম হওয়ায় গড়ে ১০% জমি থেকে মিলেছে ৮ থেকে ১০ মণ ধান, যা অনেকে মাঠ থেকেই কেটে বিক্রি করেছেন পাইকারদের কাছে। এই বছরে ৮৮, ৮৯, ২৯ এই ধান খুব ভালো ফলন হয়েছে। এই বছর ধানের ফলন ভালো হয়েছে, ৮ মণ ৯ মণ যাইতে ১০% কাটা। অন্য বছর মাত্র পোকায় ধান মরিয়া যায়, এবার মরছে না, এবার ভালোই আল্লাহ রহমত, আমরা ৩ বছর ধরে ভালোই ফসল তুলতেছি। নির্ধারিত সময়ের মধ্যেই কম্বাইন হারভেস্টার মেশিন সহ শ্রমিকরা ধান সংগ্রহ করায় চলতি মৌসুমে হাওরে প্রায় ৪১,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার বাজার মূল্য ১,০০০ কোটি টাকার বেশি। ১৩০০ টাকা দিয়ে থাকতো, বেশি ভালো আছে। সরকার তো দিছে, রেট দিছে ১৪০০ উপরে। লাউ খেত একবারে নষ্ট হয়েছে, ধান খেত পুরাটি কিছু কিছু জমি আছে নষ্ট হয়েছে, আর কিছু জমি আছে ভালো হয়েছে। ক্ষেতের যে আপনার যে আসবাব যে ময়লা থাকে এটা সহকারে আমরা দিয়ে দিতেছি। সরকারি রেটের যে ধানটা, এই ধানটা এখনো এখানে হইতেছে না, এইভাবে হারা এই প্রসেসিং করতেছে না কৃষক। এদিকে স্থানীয় বাজারে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ধানের অন্যতম বড় পাইকারি বাজার দুর্গাপুর সহ প্রতি বাজারে মোটা ধানের চাহিদা রয়েছে। সরকারি গোদামগুলোতে ধানের চাহিদা থাকায় বেশিরভাগ ব্যবসায়ী এখন কিনছেন মোটা ধান। তবে পর্যাপ্ত সরবরাহ থাকলেও চিকন ধানের বাজার একেবারে নিম্নমুখী। হ্যাঁ, আমি সন্তুষ্ট, বেশি আমি সন্তুষ্ট, নাহলে কামলার চেয়ে দাম কিনতে চিকন করছিলাম লাভের লাগে, তো মোটা করলেই ভালো হইতো, দাম বেশি হইতাম, চিকন করে তো লস হইল। আমরা যে ধান পাইছি খরচে আর ধানে এমন খরচ বরং আরো বেশি গেছে, কাটা নিয়ে গেছে ৭০০ টাকা ৮০০ টাকা কাটা। ৫০০ টাকা সিকিউরিটি ভাড়া দিতে হয়, কামলা খরচা ৮০০ টাকা দিতে হয়। কেমন গৃহস্থী করে বসে ধানের দাম তো পারে না। ধান বেতন লাগাই না ৯০০, ৮৫০, গৃহস্থ কিভাবে বাঁচবো? যে পর্যন্ত গুদামে চাউলটা দেওয়ার লাভ না হবে তারা চিকনের ভিতরে এত নজর তারা দেবে না। বাজারে বেচা কিনা হয় না, না মোটা না চিকন, এরকম ধান। এগুলা নিয়ে মানুষ বিব্রতকর অবস্থায় আছে, গৃহস্থরা, আমরা অবস্থায় ব্যবসায়ীরা আছে। মোহাম্মদ শাহিন মিয়া চলতি বছর ২০ কাঠা জমিতে ধান চাষ করে কাঙ্ক্ষিত দাম না পেয়ে ধান ফেরত নিয়েছেন তিনি। খরচ উঠলেও মুনাফা মিলছে না বলে হতাশ তার মতো অনেক কৃষক। মোটামুটি ভালো হয়েছে, আর এই ধান মারা গেছে অনেক, এবার ধান অনেক ধান মারা গেছে। এরই মধ্যে শতভাগ ধান কাটা শেষ হয়েছে। এছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ও উৎপাদনে মিলেছে নজর করা সাফল্য বলে জানান কৃষি বিভাগ। কৃষকরা যারা আছেন তারা এখন তাদের জমিতে নন ইউরিয়া সার, যেটা আমরা বিশেষ করে ডিপি এবং এমওপি সার, জিপসাম, দস্তা সার, এই সারগুলি তারা ফসল আবাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করেন। এই বছর বুড়ো ধান ফসলে আমাদের রোগ এবং পোকার আক্রমণ একেবারেই ছিল না, তো সেই হিসেবে আমাদের এখানে ধান ফসলের অবস্থাটা ভালো ছিল। এবারের মৌসুমে জেলা জুড়ে বোরো ধানের চাষ হয়েছে প্রায় ১,৮৫,০০০ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে প্রায় ১২ লাখ টন, যার বাজার মূল্য প্রায় ৪,৮০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়েও ৩০০ কোটি টাকার বেশি ফসল উৎপাদনে সাফল্যে আনন্দিত কৃষকরা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে বাড়ছে স্বপ্নভঙ্গের শঙ্কা। মার্কিন মুল্লুকে থাকা শিক্ষার্থীরাও আসছেন দুশ্চিন্তায়। অনেক ইউরোপের দেশ বেছে নিলেও ভারতের মাল্টিপল ভিসা জটিলতা রয়েছে। তবে বিভিন্ন দেশের অভিবাসন ও শিক্ষা ব্যবস্থা কিছুটা কঠোর হলেও দুশ্চিন্তা দেখছেন না খাত সংশ্লিষ্টরা। এখনও অনেক উন্নত দেশেই পড়তে যাওয়ার সুযোগ অবারিত রয়েছে বলে দাবি তাদের। বিস্তারিত প্রতিবেদনে। উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন এসব শিক্ষার্থীরা। বিদেশে অধ্যয়নে ইংরেজি ভাষাগত দক্ষতা প্রয়োজন হওয়ায় নিজেদের প্রস্তুত করছেন তারা। কোর্স ও পরীক্ষা শেষেই স্বপ্নের দেশে যেতে আবেদন শুরু করবেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষায় যাদের বেশিরভাগেরই পছন্দের শীর্ষে যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশ। সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুতে মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে হতাশ যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বাড়ছে স্বপ্নভঙ্গের শঙ্কা। এখন কি করবেন তা নিয়েই ভুগছেন সিদ্ধান্তহীনতায়।
ফেভারিট ডেস্টিনেশন ছিল ইউএসএ, বাট রিসেন্টলি যে পলিসি চেঞ্জ হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে, সেটার জন্য দেখা যাচ্ছে যে বিকল্প ডেস্টিনেশন নিয়ে চিন্তা করতে হচ্ছে। আমার ফার্স্ট চয়েস হচ্ছে এখন অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মার্কিন ভিসা সাময়িকভাবে বন্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়েই। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরালের অফার লেটার পেয়েও তা বাতিল করেছেন কানাডায় থাকা এক বাংলাদেশি। যদিও ভিসা আগেই পেয়ে যাওয়ায় মার্কিন মুল্লুকের অন্য বিশ্ববিদ্যালয়ে ঈদের পরেই পাড়ি জমানোর পরিকল্পনা তার। এই বছর যারা আমেরিকাতে যাচ্ছে বা যাওয়ার পরিকল্পনা করছে, তাদের আসলে এই অনিশ্চয়তাগুলো আসবে সেটা মাথায় রেখে আসলে যেতে হবে, এবং এই বাস্তবতা মাথায় নিয়ে আমি আসলে এই বছর আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছি। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে শঙ্কায় বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নে থাকা বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীরাও। শুধু যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীরাই নয়, সম্প্রতি অভিবাসন ইস্যু ও ভিসা নীতিতে আরও কঠোর অবস্থানে যুক্তরাজ্য ও কানাডা। এমন পরিস্থিতিতে বিদেশে উচ্চশিক্ষার গণ্ডি ছোট হচ্ছে অনেক শিক্ষার্থীর। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস দিল্লিতে হওয়ায় সময় মতো মিলছে না মাল্টিপল ভিসা। যারা ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার আবেদন করেছেন তারাও পড়েছেন জটিলতায়। I will try to go to the another European countries. প্ল্যান বি হচ্ছে আমি ইউকে কে চুজ করে রাখছি। ইন্ডিয়াতে যেতে পারছি না, সেই জন্য কোরিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। এআই খুব ফেমাস একটা সাবজেক্ট, এই জন্যও ইউকে চয়েস করা। তবে বিভিন্ন দেশের অভিবাসন ও শিক্ষা ব্যবস্থা কিছুটা কঠোর হলেও দুশ্চিন্তা দেখছেন না খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন কিছু সময় লাগলেও নিয়ম মেনে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শর্ট টার্ম কিছু, হ্যাঁ, তারা জাস্ট যে সোশ্যাল মিডিয়াতে কিছু স্ক্রিনিং করতেছে, সো ওদের এটা নিয়ে তারা কিছু রুলস রেডি করতেছে, দ্যাটস ওয়াই এখন অফ রাখছে। সো আমাদের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন দেশের থেকে যেটা ইনপুট পাওয়া, সেটা হলো এটা এই বছরের মধ্যেই সলিউশন হয়ে যাবে। বিহাইন্ড দ্য ডার্কেস্ট ক্লাউড দ্য সান ইজ অলওয়েজ ওয়েটিং টু শাইন। চেষ্টা করছেন যে রিসেন্টলি চলে যাবেন, তাদের জন্য ইউরোপ হতে পারে একটা বেস্ট অপশনস, বিকজ ইউরোপ হ্যাভ গট লাইক মেনি গুড কান্ট্রিজ। দেশে চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা, সামঞ্জস্য বেতন কাঠামো নিয়েও নানা চ্যালেঞ্জ বাড়ছে দিনকে দিন। অন্যদিকে বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি খণ্ডকালীন আয়, এরপর চাকরি, সবশেষ স্থায়ী বসবাসের সুযোগ, সব মিলিয়ে ভিন দেশে উন্নত জীবনের হাতছানি। তাই সব বাধা পেরিয়ে স্বপ্নের খোঁজে উড়াল দিয়ে ডানা মেলার অপেক্ষায় অভিবাসন প্রত্যাশী শিক্ষার্থীরা। উজ্জ্বল হাফিজ, এখন, ঢাকা। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ সন্ধ্যায় ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তবে প্রীতি ম্যাচ হলেও ছাড় দিতে নারাজ দুই দল। এই ম্যাচেই বাংলাদেশের জার্সি গায়ে দেখা যেতে পারে 3 প্রবাসী ফুটবলারের। বিস্তারিত প্রতিবেদনে। টিম ভুটান কয়েক বছর আগেও হেসে খেলেই হারাতো বাংলাদেশ। কালের বিবর্তনে তারাই আজ শক্ত প্রতিপক্ষ। এমনকি এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের বিপক্ষে খেলেই প্রস্তুতি সারবে টিম বাংলাদেশ। বেশ কিছু কারণে ম্যাচটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ভুটানের বিরুদ্ধে সবশেষ ম্যাচ হারের প্রতিশোধ, একই সাথে দীর্ঘ অপেক্ষার পর ফুটবলের আপন নীড়ে ফেরা। এ নিয়ে দর্শক সমর্থকদের যেমন উচ্ছ্বাস, তেমনটাই আছে বাংলাদেশ দলের হেড কোচ হেভিয়ার ক্যাব্রেরার। 2 matches in the national stadium after so many years. Even is my first match also in there after 3.5 years. So seriously, it's huge expectations, and we really want to give back to everyone. ফিফা টায়ার 1 প্রীতি ম্যাচ হলেও লাল সবুজরা পাখির চোখ করছে 10 জুনকে। তাই তো দলের সবাইকে বাজিয়ে দেখার পরিকল্পনা কোচের। অন্যদিকে অধিনায়কের কণ্ঠেও জয়ের আকাঙ্ক্ষা। Of course, 10 তারিখ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, জিততে হবে। It's important to take the opportunity of tomorrow as a good preparation for the match against Singapore. So I think you will be able to see a mixed approach. ড্রাগন বয়েজদের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণ সুবিধা নিয়েই দিনের আলোয় অনুশীলন সূচি দিয়েছে বাফুফে। নতুন স্টেডিয়ামে মুগ্ধ অতিথি কোচও। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তায় নজর দিচ্ছেন ভুটান কোচ। We will do my best. I think basically passing football. This time disadvantage because this country very humid and very hot country. থিম্পুতে বাংলাদেশকে হারানো গেলেও এবার তাদেরকে হারানো সহজ হবে না বলে সহজ স্বীকারোক্তি সফররত কোচ অধিনায়কের। Second leg we won 1-0, and yeah, now Bangladesh team has changed
Bangladesh is a very good physical team from before, and they can run a lot and very strong physical and good pressure. হামজা ফাহমিদুলদের প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙাবে নাকি সকল পরিকল্পনা নস্যাৎ করবে ড্রাগনরা তা জানতে আর কিছু সময়ের অপেক্ষা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করবো এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কুরবানির হাটে বড় গরুর বিক্রি এখনো কম, চোরাচালানের পশু না এলে ভালো দামে বিক্রির আশা খামারিদের। শুরু হলো হজের আনুষ্ঠানিকতা, কাবা তাওয়াফের পর তাবুর শহর মিনায় যাত্রা করবেন মুসল্লিরা। চট্টগ্রাম বন্দরে পোশাক ছাড়া সব কন্টেইনার বেসরকারি ডিপো থেকে ডেলিভারির সিদ্ধান্ত, পরীক্ষামূলক শুরু ঈদের পর। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তে বহু শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ, ছোট হচ্ছে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিদের গণ্ডি। এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।